শেষ দিনের প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়। গণরুমমুক্ত নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে ছাত্র দলের শপথ আয়োজন, ভোটের প্রস্তুতি কর্তৃপক্ষের। বুদ্ধিজীবী গবেষক ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দিন উমর আর নেই। আগামীকাল সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে বাড়বে অস্থিরতা, শঙ্কা মার্কিন বিশ্লেষকের। এবারের ভোট পুলিশের জন্য অগ্নিপরীক্ষা, বললেন আইজিপি। আমরা যদি আমাদের সততা, দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে এই দায়িত্ব পালন করি, আমরা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব। ময়নাতদন্ত শেষে ভোলায় মাদ্রাসা শিক্ষক নোমানীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। বগুড়ায় ফিলিং স্টেশনে ম্যানেজারের মরদেহ উদ্ধার। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিলেন শহীদ আনাসের মা। ফার্মগেটে নাফিস হত্যার তদন্ত 28 সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ। যুক্তরাষ্ট্র অভিবাসন বিরোধী অভিযান ঘিরে বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন ডিসি ও শিকাগো। সেনা মোতায়েনের বিরুদ্ধে প্রতিবাদ। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে রাত 10টায়। আগামীকাল থাকছে না কোনো ধরনের প্রচারণা বা জনসংযোগ। আর মঙ্গলবার অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। সেদিনই হবে গণনা, ঘোষিত হবে ফলাফল। শনিবার রাতে এক বিশেষ বিজ্ঞপ্তি দেয় চিফ রিটার্নিং অফিস। সেখানে বলা হয়, এবার মোট 8টি কেন্দ্রে 810টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গড়ে একজন ভোটার 10 মিনিট সময় নিলেও বিকেল 4টার মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া বিকেল 4টার মধ্যে লাইনে দাঁড়ানো ভোটারদের সবাই ভোট দিতে পারবেন। নির্বাচনের দিন শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য নিয়মিত শিডিউলের বাইরে চলবে অতিরিক্ত বাস। আজ দুপুরে বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভোটার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। ডাকসু নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের শপথ গ্রহণ হবে কিছুক্ষণের মধ্যে। কলাভবনের সামনে আছেন সহকর্মী আলমিন হক অহন। যাচ্ছি অহনের কাছে। অহন, শপথ গ্রহণ অনুষ্ঠান কি ইতোমধ্যে শুরু হয়েছে কিনা, নেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ব্যাপক হট্টগোল। আপনার প্রশ্নটি আমি শুনতে পাইনি। আপনি নিশ্চয়ই জানতে চেয়েছেন ছাত্রদলের যে শপথ অনুষ্ঠান সেটি কতটা শুরু হলো। আমি সেই দৃশ্য যদি একেবারেই সরাসরি দেখাতে চাই, শুরু হয়েই গেছে বলা যায়। তারা দাঁড়াচ্ছেন, অর্থাৎ তারা যে শপথ নেবেন সেই শপথ নেয়ার জন্য তারা লাইন ধরে দাঁড়িয়েছেন। এবং একই সঙ্গে আমরা দেখছি আবিদ হামিম মায়েত পরিষদের এবং হল সংসদ পরিষদের যারা আছেন সবাই আছে। আপনি জেনে থাকবেন 18টি হল সংসদেও নির্বাচিত হচ্ছে। এই 18টি হল সংসদে একমাত্র জাতীয়তাবাদী ছাত্র দলেই তাদের প্যানেল ঘোষণা করেছে, অন্য কেউ প্যানেল ঘোষণা করেননি। যে কারণেই এই সব প্যানেলের যারা আছেন সবাই এখানে সাদা পাঞ্জাবি এবং সাদা শাড়ি পরে এখানে উপস্থিত হয়েছেন। এই শপথ বাক্যর মধ্য দিয়ে আমরা যতটা জেনেছি তারা মূলত এই ক্যাম্পাসকে নতুনভাবে কেমন করে গড়ে তুলতে চান সেই শপথেই তারা করবেন। এবং তাদের যে ইশতেহার ঘোষণা করেছিলেন সেই ইশতেহারে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোই নতুন করে তারা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে তাদের মূলত একসঙ্গে হওয়ারও একটি উপলক্ষ বলা যায়, কেননা এর আগেও হল সংসদগুলোতে যারা প্রচারণা চালিয়েছেন তারা সবাই নিজেদের মতো করে প্রচারণা চালিয়েছেন। আপনি জেনে থাকবেন তারা বলছিলেন যে আন্তরিকতা ও দায়বদ্ধতা নিয়েই তারা প্যানেলের প্রতিটি প্রার্থীর এই শপথের প্রতিটি শব্দ অক্ষরে মনে প্রাণে তারা ধারণ করতে চান। এবং তারা এই শপথের মধ্য দিয়ে বলতে চান যে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি আনন্দময়, বাসযোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার যে কথা তারা এর আগেও জানিয়েছিলেন সেই বিষয়গুলোই তারা তুলে ধরবেন।
এবং এই সকল শিক্ষার্থীর মূলত হল সংসদে যেসব শিক্ষার্থী আছেন সেই সব শিক্ষার্থী তো এর আগেও নানানভাবে তাদের ক্যান্টিনের খাবারের বিষয়গুলো তুলে ধরেছিলেন এবং আবাসন সংকটের কথা তারা জানিয়েছেন, সেইগুলো যেন সমাধান করা হয়। সেই বিষয়গুলো নিশ্চয়ই এই শপথ বাক্যের মধ্য দিয়ে তারা নতুন শিক্ষার্থী এবং যেসব শিক্ষার্থী ভোটার সবাইকেই এই বার্তাটি দিতে চান, তাদের জন্যই কাজ করবে এই তাদের ছাত্রদল মনোনীত যেসব প্রার্থী তারা সবাই। অহন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক সহকর্মী আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানকার খবরাখবর জানানোর জন্য ঐশীর সঙ্গে যুক্ত হব আমরা। ঐশী, শেষ দিনে প্রচারণা ও সার্বিক পরিবেশ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সোহর, অনেকটা চাঁদ রাতের মতো পরিস্থিতি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রাঙ্গণ। যারা প্রার্থী আছেন তারা এতদিন লিফলেট বিতরণ করেছেন ভোটারদের কাছে। আজকে যেটি হয়েছে, ভোটাররা নিজে এসে প্রার্থীদের কাছ থেকে লিফলেট সহ তাদের যেই হ্যান্ডবিলগুলো সেগুলো দিচ্ছেন। এবং অনেক প্রার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু বলছেন যে ভোটাররা ভীষণই উচ্ছ্বসিত এবং একদম চাঁদ রাতের মতো যে আনন্দ সেটি তারা পাচ্ছেন, যেহেতু আজকেই শেষ দিন এবং আবার এক বছর পরে হয়তো এই পরিবেশটি আবারও তৈরি হবে। ফলে আমরা দেখছি সকাল থেকে যে ভীষণভাবেই সকলেই উচ্ছ্বাস প্রকাশ করছেন যে ডাকসুর ইলেকশনের যে আজকে সবশেষ প্রচারণা, সেই পরিবেশকে ঘিরে আমরা জানতে পেরেছি কেউ কিন্তু এরকমও আছেন যারা যে যারা তাদের রুমে আসলে ডাকসু সংগ্রহশালা নামে একটি কর্নারও করেছেন, যেখানে আসলে এই বিভিন্ন রকম ভিন্ন ধরনের যে লিফলেট হ্যান্ডবিলগুলো অনেক প্রার্থী বানিয়েছেন, বিতরণ করছেন, সেইগুলো সংগ্রহ করে সেখানে রাখছেন। আজকে সকাল থেকে আমরা অনেকের সঙ্গে কথা বললাম, তারাও কিন্তু বলছেন যে এই দিনের মতো আসলে আবারও কবে শুরু হবে সেটি আসলে আমরা জানি না। ফলে এই পরিবেশটাকে আসলে সবাই উপভোগ করছেন। এবং যেহেতু বুথের সংখ্যা আরও বাড়ানো হয়েছে, 810টি বুথ করা হয়েছে, ফলে প্রার্থীদের মধ্যে যে শঙ্কাটি ছিল এতদিন ধরে, সেই বিষয়টি আসলে কিছুটা হলেও কেটেছে। সবারই প্রত্যাশা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। ঐশী, আপনাকে অনেক ধন্যবাদ। লেখক, গবেষক ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দিন উমর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 10:05 তার মৃত্যু হয়। আগামীকাল সোমবার 10টায় শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে তার মরদেহ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবা মার পাশে শায়িত করা হবে বদরুদ্দিন উমরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশা জীবন শুরু করা বদরুদ্দিন উমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। রাজনৈতিক জীবনে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি। 2003 সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল গঠন করে সভাপতির দায়িত্ব নেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর বুদ্ধিজীবী বদরুদ্দিন উমরকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছিল অন্তর্বর্তী সরকার। তবে পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানান তিনি। দর্শক, রাজনীতিক বদরুদ্দিন উমরের দাফনের বিষয়ে জানাতে রাজধানীর শ্যামলী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, মরদেহ দাফনের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে এবং কোথায় দাফন করা হতে পারে, এই বিষয়ে কি জানতে পারলেন জানাবেন। যেমনটি জানেন যে সকাল 10টার দিকে লেখক, গবেষক, বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর মারা গেছেন রাজধানীর স্পেশালাইজড হসপিটালে, বাংলাদেশের স্পেশালাইজড হসপিটালে। সেখান থেকে বেশ কয়েক ঘন্টা সকাল থেকে তার মরদেহ এই হসপিটালের মর্গে রাখা ছিল। পরবর্তীতে প্রায় 2 ঘন্টা রাখার পর বুদ্ধিজীবী বদরুদ্দিন উমরের মরদেহটিকে কিছুক্ষণ আগে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং যতদূর আমরা পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি যে তার মরদেহ ইতিমধ্যে রাজধানীর মোহাম্মদপুরে নেওয়া হয়েছে। সেখানে মরদেহ গোসলের যে প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পূর্ণ করেই মূলত সেখান থেকে তার যে নিজ বাসভবন রয়েছে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায়, সেখানে নিয়ে যাওয়া হবে। এবং যতদূর আমরা তাদের পরিবার এবং তার নিকটাত্মীয় যারা রয়েছে
ছিলেন হসপিটালে, সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে তার যেহেতু এক সন্তান এখনও দেশের বাহিরে রয়েছেন, ফলে তার আসার জন্য অপেক্ষা করবেন বলে তারা জানিয়েছেন। যেহেতু তিনি দেশের বাহিরে রয়েছেন, সে কারণে মূলত তার আসার পরেই হয়তো আগামীকাল যে সকল আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো সম্পন্ন করে রাজধানীর জুরাইন কবরস্থানে তার বাবা মায়ের পাশেই তাকে সমাহিত করা হবে। এর পাশাপাশি এর আগেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে তার মরদেহ রাখা হবে। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় শহীদ মিনারের সামনেও তার মরদেহটি রাখা হবে। সেখানে সর্বস্তরের মানুষের যে শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে এই বাংলাদেশের খ্যাতিমান বুদ্ধিজীবী, লেখক এবং গবেষক এই বদরুদ্দিন ওমর তারকে সেখানে রাখা হবে এবং সর্বস্তরের মানুষজনের শ্রদ্ধা নিবেদন করবেন সেখানে। তারপরই মূলত তাকে নিয়ে যাওয়া হবে এবং জুরাইন কবরস্থানে তার বাবা মায়ের পাশে তাকে সমাহিত করা হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের আগামী নির্বাচন যথাসময়ে এবং সুষ্ঠু না হলে অস্থিরতা বাড়বে বলে মনে করে এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশন। সংস্থাটির সিনিয়র ফেলো মাইকেল কুলেগম্যান বলছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক মূলত বাণিজ্য কেন্দ্রিক। গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন এসব আর এখন অগ্রাধিকারে নেই। গেল এক বছরে ডানপন্থী রাজনীতি আরও সক্রিয় হয়েছে উল্লেখ করে তারা গণতন্ত্র বিরোধী বা সহিংস কিছুতে জড়াচ্ছে কিনা সেটি নজরদারির পরামর্শ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের এই দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ। সম্প্রতি তার সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। জুলাই গণঅভ্যুত্থানের বছর পেরিয়েছে। অনেকের ধারণা এই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের নেপথ্যে সক্রিয় ছিল যুক্তরাষ্ট্র। যদি এটাকে স্রেফ ষড়যন্ত্র বলেই মনে করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান। বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অস্থিরতা বাড়লেও আগের চেয়ে স্বাধীনতা বেড়েছে মানুষের। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পাল্টেছে ঢাকা ওয়াশিংটন সম্পর্কের গতিপথ। জো বাইডেন প্রশাসনের মতো মানবাধিকার ও গণতন্ত্র নয়, নতুন প্রশাসনের অগ্রাধিকার যে ব্যবসা বাণিজ্য, সে কথা স্পষ্ট করেই বললেন এই মার্কিন বিশেষজ্ঞ। President Trump, he suspended most foreign aid. He dismantled USAID, so development cooperation is not going to be a thing. And President Trump, he doesn't like what he describes as nation building. The Biden administration pledged to do. This is not going to work for Trump. Democracy, human rights, rights of minority peoples. Yeah, this is all history. President Trump has a very strict interest-based approach to foreign policy, which means that he's not going to pursue foreign policy based on this notion around promoting values like rights or democracy. It doesn't matter to him. He's much more transactional, much more commercial. ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারে বাংলাদেশ নেই এবং তাতে চিন্তারও কিছু নেই বলে উল্লেখ করেন তিনি। Bangladesh is not really going to be on the radar of the Trump administration, at least initially. That may be a good thing, right? Because you see what's happened to countries like India that are very much on the radar, and there's been all kinds of problems. রাজনীতিতে দক্ষিণ পন্থার উত্থান নিয়ে বিএনপি মহাসচিবের আশঙ্কা প্রসঙ্গে নিজের ব্যাখ্যা তুলে ধরেন এই অঞ্চলের রাজনীতির দীর্ঘদিনের পর্যবেক্ষক মাইকেল কুগেলম্যান। More space being provided for particular actors, particularly those religious actors that I guess one could characterize as on the right. Where you have to worry is if this space becomes used by those actors that don't support democracy, that promote certain narratives that are not helpful. I think that this election, I don't want to be too speculative, but I think there's a very good chance that the BNP will be in a position to lead the next government. And the Awami League has been banned for now, and I think that the dynamics of that could be risky in terms of internal political stability. এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সুষ্ঠু নির্বাচনের উপর জোর দেন তিনি। If the elections don't happen, or they're delayed, or they're not seen as free or fair or legitimate, that you could have fresh risks of instability and political instability. Like the interim government last year will face high expectations, and probably a lot of pressure from the general public. নতুন শুল্ক নীতির পর যুক্তরাষ্ট্র থেকে পণ্য কিনতে বাংলাদেশের উপর চাপ বেড়েছে বলেও জানান মাইকেল কুগেলম্যান। These tariffs reduced, if not eliminated, but it's going to take some time. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।
2014-18-24 সালের নির্বাচনী প্রক্রিয়া ভুলে গিয়ে আগামী নির্বাচনের জন্য পুলিশ সদস্যদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনীতিবিদদের হয়ে নয়, জনগণের পক্ষে কাজ করার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচন পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। তিনি জানান, নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশে বদলি ও পোস্টিং দেওয়া হবে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী বলেন, জুলাই আগস্টের পর পুলিশের চূড়ান্ত পরীক্ষা হবে জাতীয় নির্বাচন। এ সময় পুলিশের আইজি বাহারুল আলম বলেন, এবারের নির্বাচন পুলিশের জন্য অগ্নি পরীক্ষা। চাপের মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান আইজিপি। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে, এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হয়। এই জন্য আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা দরকার। আর আপনারা এই 14, 18, 24-এর নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন। আমরা যদি আমাদের সততা, দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে এই দায়িত্ব পালন করি, তবে আমরা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব। সর্বোচ্চ ধৈর্য, বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে। ভোলায় মাদ্রাসা শিক্ষক আমিনুল হক নোমানী হত্যার ঘটনায় মামলা হয়নি, এখনো আটকও হয়নি কেউ। কি কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তদন্তের পরই রহস্য উদ্ঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার পশ্চিম বাপ্তা এলাকায় নিজ বাড়িতে হত্যার শিকার হন নোমানী। স্বজনরা জানান, শুক্রবার সন্তানদের নিয়ে শিক্ষকের স্ত্রী যান বাবার বাড়ি, তাই বাসায় একাই ছিলেন তিনি। রাতে তার চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। ঘরে রক্তাক্ত অবস্থা তাকে দেখতে পান তারা। শিক্ষকতার পাশাপাশি সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ছিলেন তিনি। তিনজন গেছি যখন, তখন দিয়ে কাকায় পড়ে রয়েছে নিচে পড়ে রয়েছে। পরে আমরা ধরছি, ধরার পর পাশে আশেপাশে যারা ছিল তারা আইছে পাশের বাড়ির, পরে দুইটা মেডিকেল নিয়ে এসেছি আমরা। দৃষ্টান্তমূলক বিচার চাই এবং প্রকৃত দোষীদেরকে দ্রুত সময়ের ভিতরে আমরা বের করার জন্য প্রশাসনের কাছে আমরা দাবি করছি। দর্শক, মাদ্রাসার শিক্ষক হত্যার বিষয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল সাহাব। জুয়েল, হত্যার মোটিভ সম্পর্কে কিছু জানতে পারলেন? আর মরদেহে দাফন কখন, কি আসল বিষয় জানাবেন? আসলে এই হত্যাকাণ্ডের আসলে এখনো কোনো মোটিভ উদ্ধার হয়নি। আমরা এই যিনি নিহত হয়েছেন, যাকে হত্যা করা হয়েছে, তার বাসায় কিন্তু আমরা অবস্থান করছি। ঠিক এই যে গেটটি আমরা দেখতে পাচ্ছি, সেই বাড়িটি, এই বাড়িতেই তাকে কিন্তু নৃশংসভাবে গত রাতে তাকে হত্যা করা হয়েছে। এবং আমরা যেমনটা যারা তাকে উদ্ধার করে হাসপাতালে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ঠিক নামাজ পড়েছেন, তিনি নামাজ শেষে বাড়িতে ঢুকেছেন এবং বাড়িতে প্রবেশ করার কিছুক্ষণ পরে তার ডাক চিৎকার শুনে কিন্তু তারা ছুটে এসেছেন এবং ছুটে এসে তারা সামনের গেটটি তালাবদ্ধ দেখতে পেয়েছেন এবং তালাবদ্ধ থাকার কারণে তারা কিন্তু এই যে বাড়িটির যেই ওয়াল রয়েছে, সেই ওয়ালের পাশে কিন্তু টিনের বেড়া রয়েছে, সেই বেড়াটি ভেঙে কিন্তু তারা প্রবেশ করেছেন এবং প্রবেশ করে তারা বাড়ির ভিতরে গিয়ে দেখেন এই যে বাড়িটির যেই ওয়াল রয়েছে, সেই ওয়ালের পাশে কিন্তু টিনের বেড়া রয়েছে, সেই বেড়াটি ভেঙে কিন্তু তারা প্রবেশ করেছেন এবং প্রবেশ করে তারা বাড়ির ভিতরে গিয়ে দেখেন বসতঘরের ভিতরে তাকে রক্তাক্ত অবস্থায় কিন্তু তিনি পড়েছিলেন এবং তাকে সেই অবস্থায়, আহত অবস্থায় তিনি তখনও জীবিত ছিলেন। তাকে উদ্ধার করে কিন্তু তাকে ভোলা সদর হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং চিকিৎসার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তিনি মারা গেছেন। আমরা এই হত্যাকাণ্ডের রহস্যের বিষয়ে কিন্তু ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু সব ধরনের মোটিভের তারা খোঁজার চেষ্টা করছেন যে এই হত্যাকাণ্ডটি কেন ঘটেছে এবং কি কারণে ঘটেছে এবং এর সাথে কারা জড়িত রয়েছে, তাদেরকে খুঁজে বের করার জন্য চেষ্টা করছেন। জুয়েল, ধন্যবাদ আপনাকে।
বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশন থেকে এক কর্মচারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে দত্তবাড়ি এলাকায় ওই পাম্পের কাউন্টারের ভেতর থেকে হিসাবরক্ষক ইকবাল হোসেনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় গতরাতে ফিলিং স্টেশনের দায়িত্বে ছিলেন ক্যাশিয়ার ইকবাল ও বিক্রয় সহকারী রতন। সকালের শিফটের কর্মচারীরা ফিলিং স্টেশনে এসে ইকবালের মরদেহ দেখতে পান। বিক্রয় সহকারী রতন লাপাত্তা। প্রাথমিক ধারণা স্টেশনের টাকা লুট বা পূর্ববিরোধ থেকে ইকবালকে হত্যা করা হতে পারে। আপাতত দৃষ্টিতে মনে হয়েছে এটা কোনো পার্সোনাল ক্লাসকে কেন্দ্র করে অথবা এখানকার ক্যাশিয়ার হিসেবে তিনি ছিলেন, যদি কোনো প্রকার টাকা পয়সা থেকে থাকে সেটা লুট করার উদ্দেশ্যে কেউ তাকে হত্যা করেছে। বরগুনা সদর থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ইটপাড়িয়া গ্রামে নিজ বসত ঘরে পাওয়া যায় আকলিমা ও স্বপনের মরদেহ। তাদের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। স্বজনরা জানান, সকালে ঘুম থেকে উঠে মাকে রক্তাক্ত ও বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বড় মেয়ে। পরে তার চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা। দিনমজুর স্বপন ও আকলিমার দাম্পত্য কলহ চলছিল বলে জানিয়েছে স্বজনরা। পুলিশের ধারণা, এরই জেরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জোবরা গ্রামবাসী সংঘর্ষের পর আজ থেকে চালু হয়েছে ক্লাস পরীক্ষা। বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। যাচ্ছি জোবায়েদের কাছে। জোবায়েদ, বিশ্ববিদ্যালয়ে আজ শিক্ষার্থীদের উপস্থিতি কেমন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা কি বলছেন, কি মনে হচ্ছে দেখে? সোহার, আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সকল অনুষদগুলো আছে সেগুলোর পরীক্ষা এবং ক্লাস কার্যক্রম, এবং বিশ্ববিদ্যালয় সকাল 9টা থেকে 1টা পর্যন্ত এই সকল কার্যক্রম শুরু হয় এবং সম্পন্ন হয়েছে। কিছু কিছু ক্লাস আমরা জানি, শিক্ষার্থীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি 3টার দিকেও কিছু ক্লাস শেষ হবে। আর এর মধ্যে শিক্ষার্থীদের উপস্থিতি খুব একটা বেশি না হলেও যেটা ক্লাস চলার জন্য যতটুকু প্রয়োজন সেই পরিমাণে আমরা দেখেছি। মানে শিক্ষার্থী আছে, তবে যেভাবে অন্যান্য সময় যে শিক্ষার্থী থাকে একেবারে যেটা শতভাগ উপস্থিতি সেভাবে না থাকলেও উপস্থিতি কিছুটা আছে। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার ইস্যুটা নিয়ে তারা বেশ চিন্তিত। তারা বলছেন, তারা যেহেতু খুব সম্প্রতি একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, এরপরে সংঘর্ষে আহত হয়েছে, এরপরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেভাবে নিরাপত্তা নিয়েছে কিনা বা আসলে কতটুকু নিয়েছে এটা নিয়ে তাদের মধ্যে শঙ্কা কাজ করছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সার্বিক দিক বিবেচনা করে তারা প্রশাসনের সাথে কথা বলে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলে নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করেছে, এবং এর পাশাপাশি যে কোনো ধরনের সমস্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাথে সাথে জানালে তাৎক্ষণিক ব্যবস্থার সুযোগও রাখা হয়েছে। আর শিক্ষার্থীর সাথে কথা বলে জানলাম, যেমন বিবিএতে যদি আমি বলতে চাই, ব্যবসায় শিক্ষা অনুষদ, সেখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্লাস তাদের শিক্ষার্থীদের মধ্যে ডিলে করা হয়েছে এমনটা জেনেছি। তবে অনেক শিক্ষার্থী এখন আসেনি, তারা যদি আসে আবার একেবারে আগের মতো যেটাকে আমরা বলি পুরো উদ্যমে ক্লাস এবং পরীক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ। জুলাই অভ্যুত্থানে ফার্মগেটে শহীদ গোলাম নাফিস হত্যার তদন্ত শেষ পর্যায়ে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই তথ্য জানিয়েছে প্রসিকিউশন। পরে এই মামলায় 28 সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলায় গ্রেফতার অতিরিক্ত পুলিশ সুপার সচিন মৌলিককে। এছাড়া চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় ফজলে করিম চৌধুরী সহ 15 আসামির বিরুদ্ধে 12 অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ওই দিন সাক্ষ্য দেন জুলাই অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় শহীদ আনাসের মা। এ সময় কান্না জড়িত কণ্ঠে ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি। এই মামলায় আজ মোট 4 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 8 জন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ চলছে শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ। এর আগে এই মামলায় সাক্ষ্য দেন শহীদ আবু সাইদের বাবা। ট্রাইব্যুনালকে বলেন, বেঁচে থাকতে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান তিনি। নির্বাচনে সংসদীয় এলাকা পুনর্নির্ধারণের দাবিতে কয়েক জেলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। সকালে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে এই বিক্ষোভ করা হয়। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অবরোধকারীরা জানান, সদর ও বিজয়নগর নিয়ে গঠিত ছিল ব্রাহ্মণবাড়িয়া 3 আসন, তবে বিজয়নগরের চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ করে স্থানীয়রা।
এদিকে পাবনা 1 আসনের সীমানা পুনর্বহালের দাবিতেও হয়েছে অবরোধ। সকালে ঢাকা পাবনা মহাসড়কের বেড়া এলাকায় সিএনপি মোড়ে অবস্থান নেয় বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বেড়া উপজেলাকে পাবনা 1 আসনের সাথেই সংযুক্তির দাবি জানান। এদিকে কুমিল্লা 2 আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে মেঘনা হোমনা নির্বাচনী এলাকা রক্ষা কমিটি। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটের চর এলাকায় অবস্থান নেয় নেতাকর্মীরা। 8 ঘন্টা পর পুলিশ তাদের সরিয়ে দেয়। এছাড়া বিক্ষোভ হয়েছে ফরিদপুরের ভাঙ্গাতেও। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া 3 সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিউদ্দিন মিশু। মিশু, বিক্ষোভকারীরা কি বলছেন, মহাসড়কের যান চলাচলের কি অবস্থা দেখছেন জানাবেন। আমিও সেটাই জানাচ্ছিলাম, সেটা হলো এই ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের যে দুইটি ইউনিয়ন, সেই দুইটি ইউনিয়ন বদন্তি এবং চান্দুরা, এই দুইটি কিন্তু সম্প্রতি নির্বাচন কমিশন থেকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাথে সংযুক্ত করেছে, যার ফলশ্রুতি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া যে 3 আসনের বিজয়নগরের জনগণ তারা কিন্তু সকাল 10টা থেকে অবরোধ করছেন এবং এই অবরোধে প্রায় 20 থেকে 30 কিলোমিটার যানজট কিন্তু সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা বলছেন বিজয়নগরবাসী যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হবে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক না আসবে ঘটনাস্থলে ততক্ষণ তারা এই রাস্তা ছাড়বে না। আমি যদি আমার সহকর্মীকে একটু যাত্রীদের ভোগান্তি একটু দেখাতে চাই তাহলে দেখা যাবে এই চান্দুর এলাকার এটা হলো পশ্চিম পাশ, যে এলাকায় অবরোধ আছে এলাকার একটি পাশ, আবার বিপরীত দিকে আরেকটি পাশ হয়েছে। ওই দুইটি পাশ কিন্তু প্রায় 30 কিলোমিটার যানজট কিন্তু সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু এই চান্দুরা থেকে আশুগঞ্জ, ওদিকে হলো চান্দুরা থেকে মাধবপুর এলাকা, এই এলাকায় কিন্তু যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, যার ফলশ্রুতি কিন্তু মানুষ চরমভাবে ভোগান্তি সৃষ্টি হচ্ছে বলে যাত্রীরা আমাকে জানিয়েছিল এবং স্থানীয়দের সাথে আমি কথা বলেছি বিজয়নগরবাসী, তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের আমি কথা বলেছি বিজয়নগরবাসী ধন্যবাদ আপনাকে। এনবিআরের সাবেক সদস্য ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে ঢাকার আদালত থেকে কিশোরগঞ্জ কারাগারে ফেরত নেওয়ার সময় অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগে পুলিশের 11 সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা পুলিশের আদেশে বলা হয় 12 আগস্ট ওই পুলিশ সদস্যরা কিশোরগঞ্জ কারাগার থেকে মতিউর রহমানকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজিরা দিতে নিয়ে যান। আদালতে হাজিরা শেষে ফিরতি পথে নরসিংদীর একটি রেস্টুরেন্টে খাবারের জন্য যাত্রাবিরতি দেওয়া হয়। অভিযোগ ওঠে স্কটের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা উৎকোচ নিয়ে মতিউর রহমানকে নানা সুযোগ সুবিধা দেন। ভ্যান থেকে নেমে রেস্তোরাঁয় ঢুকে মতিউরের অবস্থান নিয়ে আগে থেকে সেখানে থাকা একজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলার একটি ভিডিও ভাইরাল হলে পুলিশ তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে 11 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে 150টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে মিড ডে মিল চালু করতে যাচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সচিবালয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 16 বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা করা হবে। এ সময় তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানোর কথা ভাবছে মন্ত্রণালয়। তিনি জানান, শিক্ষা বহির্ভূত অনেক কাজে শিক্ষকদের ব্যস্ত রাখার কারণে গোটা শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাবার জন্য 32,000 শিক্ষক অপেক্ষমান আছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। তিনি জানান, মামলার জন্য অনেক শিক্ষকের পদোন্নতি দেওয়া যাচ্ছে না। মিড ডে মিল 150টা উপজেলায় শিগগিরই চালু হয়ে যাচ্ছে। আর যে প্রক্রিয়াগুলো, ওই যে আমাদের প্রকিউরমেন্টের ক্ষেত্রে প্রক্রিয়া, এইটার ক্ষেত্রে বিষয় ট্রেনিং এর প্রসঙ্গগুলো, এগুলো এখন চালু আছে। ফলে আমি আশা করি আমরা পারবো এটা করতে। আমরা আশা করি সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতেই পারবো এটা। মেট্রো রেলের আগারগাঁও স্টেশনের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানের নেতৃত্ব দেয় মেট্রো রেল কর্তৃপক্ষ। তারা জানায়, বিভিন্ন স্টেশনের নিচে গড়ে উঠেছে অবৈধ নানা দোকানপাট, যেগুলো মেট্রো রেল যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি করে।
যেগুলোর বিরুদ্ধেই এই কঠোর অবস্থান। তারা আরও জানায়, গতকালকে ভ্রাম্যমাণ এসব দোকান সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। যারা সরায়নি তাদের দোকানগুলো আজ ভেঙে ফেলা হয়েছে। এদিকে দোকান ভাঙার খবরে আগারগাঁও স্টেশনের নিচে আসেন বেশ কয়েকজন। দোকান ভাঙচুর দেখে ক্ষোভ জানায় তারা। অন্যদিকে পর্যায়ক্রমে সব মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। $2 বিলিয়ন ঋণ নিচ্ছে সরকার, অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সহ কয়েকটি উৎস থেকে নেওয়া হয়েছে এসব ঋণ। বাস্তবায়ন করা হবে একাধিক প্রকল্প। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের মোট ঋণ এখনো সহনীয়, তবে দিন দিন দায় বাড়ছে, যা পরিশোধে চাপ তৈরি হচ্ছে। বাংলাদেশের মোট ঋণ এখন প্রায় 20 লাখ কোটি টাকা। বছর শেষে ঋণ দায় বেড়ে হতে পারে 23 লাখ কোটি টাকা। অভ্যন্তরীণ উৎস থেকে কমছে অর্থের যোগান, বাড়ছে বিদেশি ঋণ নির্ভরতা। এমন অবস্থায় নতুন করে আরও প্রায় 23,000 কোটি টাকা ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারের কমিটি অন নন কনসেশনাল লোন। 7টি খাতে ব্যয় হবে এসব অর্থ। এর মধ্যে অন্যতম ব্যাংক খাতের সংস্কার। ঋণ নেবার ক্ষেত্রে কোন কোন বিষয়ে সতর্ক থাকা দরকার? 3টা জিনিস আসলে এখানে দেখা উচিত। একটা হচ্ছে কন্ডিশনগুলো যাতে ফ্লেক্সিবল থাকে, এটা কনসেশনাল রেট হয়, একটা দীর্ঘমেয়াদী হয় উইথে রিজনেবল গ্রেস পিরিয়ড। গ্রেস পিরিয়ডটাও যাতে একটা বড় ধরনের একটা গ্রেস পিরিয়ড থাকে, অর্থাৎ যেই কাজের জন্য সরকার এই ঋণটা নিচ্ছে সেই কাজে যাতে বিনিয়োগ করে এই গ্রেস পিরিয়ডটার একটা সামঞ্জস্যপূর্ণ থাকে। এশীয় উন্নয়ন ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন সহ কয়েকটি উৎস থেকে পাওয়া যাবে ঋণ। সার আমদানি, নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প, ঢাকা নর্থ করিডোর রোড প্রকল্পে ব্যয় হবে অর্থ। আমাদের বাজেটে দেখা যাচ্ছে 14 to 15% আমাদের যে ডেট আছে তার ইন্টারেস্ট পেমেন্ট দিতে হয়, যেটি আমাদের টোটাল এডুকেশনের বাজেটের চেয়েও বেশি। আমাদের টোটাল সোশ্যাল প্রোটেকশনের বাজেটের অলমোস্ট কাছাকাছি থাকে এই ইন্টারেস্ট পেমেন্টটা। তো সেই জন্য আমাদের যেহেতু পাবলিক ডেট অলমোস্ট $100 বিলিয়ন মতো আছে, যদিও এটি জিডিপির কনটেক্সটে এখনও সহনীয় পর্যায়ে অ্যারাউন্ড 40%-এর মতো আছে। বলা হচ্ছে, দিন দিন বাড়ছে সরকারের ঋণ দায়। শর্তের দিকগুলো পর্যালোচনা করা জরুরি। ঋণের শর্তগুলো কেমন হচ্ছে এবং কি কারণে ঋণ নিচ্ছে। ঋণের শর্তটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আমি যদি খুবই বড় শর্তাধীন অথবা খুবই বড় সুদ পরিষেবা দিতে হবে এই ধরনের জায়গায় যদি আমি ঋণ নেই, তাহলে এটার দায়ভার নেওয়ার মতন পরিস্থিতি আমার আসলে আছে কিনা। অর্থনৈতিক পরিস্থিতি যেরকম আছে তাতে আমি যেই কারণে ঋণ নিব সেই কারণে আমার প্রাধিকারগুলো ঠিক করা কিন্তু দ্রুত গুরুত্বপূর্ণ। আগামী ফেব্রুয়ারিতে হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিত সরকারের কাঁধে চাপবে বড় অঙ্কের ঋণের দায়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ও শিকাগো। প্রেসিডেন্টের অবৈধ অভিবাসী বিরোধী অভিযান ও সেনা মোতায়েনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ঢল নেমেছে দুই শহরে। ট্রাম্পের কর্মকাণ্ডকে স্বৈরাচারী আখ্যা দিয়েছে বিক্ষুব্ধরা। এমনকি হিটলার ও স্টালিনের সাথেও তুলনা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। আরও একবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠল যুক্তরাষ্ট্রের মানুষ। অভিবাসী বিরোধী অভিযান এবং সেনা মোতায়েন ঘিরে অসন্তোষের জেরে রাজধানী ওয়াশিংটন ডিসি ও শিকাগোর পথে নেমেছে হাজার হাজার মানুষ। রাজধানীতে হোয়াইট হাউসের কাছাকাছি রাস্তায় জাতীয় পতাকা, পোস্টার, ব্যানার হাতে চলছে মিছিল। বাদ্যযন্ত্রের তালে তালে দেওয়া হয় স্লোগান, ট্রাম্প মাস্ট গো নাও, ফ্রি ডিসি। এমন আওয়াজে সরব রাজপথ। তীব্র পুলিশি বাধার মুখেও পিছু হটেনি আন্দোলনকারীরা। কোনো স্বৈরাচারকে মেনে নেবে না মার্কিনীরা, সাফ জানিয়ে দেন তারা। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হিটলার এবং স্টালিনের সাথেও তুলনা করা হয় মার্কিন প্রেসিডেন্টকে। আমি এখানে ওয়াশিংটন দখলের প্রতিবাদ জানাতে এসেছি। আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা করছি। ফেডারেল পুলিশ এবং ন্যাশনাল গার্ডকে আমাদের শহর থেকে সরিয়ে নিতে হবে। আমি একজন শিক্ষক। রাজধানীতে সেনা মোতায়েনের প্রভাব দেখতে পাচ্ছি। আমার ছাত্ররা স্কুলে আসতে ভয় পাচ্ছে। এখানকার বাসিন্দারা এটা চায় না। পুলিশের দখলদারিত্বের অবসানের সময় এসেছে। ট্রাম্পের সেনা মোতায়েনের সিদ্ধান্তে ফুঁসে উঠেছে শিকাগোর মানুষও। ট্রাম্পের হুমকি কেবল অভিবাসীদের নয়, সব বাসিন্দাদের উপর প্রভাব ফেলবে। আমাদের ব্যবসায় ধস নামছে, সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ ভয় পাচ্ছে। বেশ কয়েক মাস ধরেই অবৈধ অভিবাসীদের আটকে বিভিন্ন শহরে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে মার্কিন অভিবাসন বিষয়ক সংস্থা আইস।
রাজধানী সহ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। তবে হয়রানি এবং ধরপাকড়ের শিকার হচ্ছে সাধারণ বাসিন্দারাও। এর জেরেই ছড়িয়েছে নজিরবিহীন বিক্ষোভ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।